আবারও স্বাগত ২১ বিজনেসে, সঙ্গে আছি মহিমা পলি। উপকূলীয় জেলাগুলোতে তরমুজ চাষে এবার ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। পটুয়াখালীতে আগাম জাতের তরমুজের বাম্পার ফলন আর চড়া দামে কৃষকের মুখে হাসি। তবে উল্টো চিত্র বরগুনা ও ঝালকাঠিতে। বৈরী আবহাওয়া, কালবৈশাখী ঝড় আর সবশেষ জ্বালানি তেলের সংকটে দিশেহারা সেখানকার তরমুজ চাষে। প্রতিনিধিদের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। বিস্তীর্ণ জমি জুড়ে তরমুজের আবাদ। পটুয়াখালীর গলাচিপা, রাঙাবালি ও কলাপাড়ার দিগন্তজোড়া মাঠে বাম্পার ফলনের হাতছানি। অনুকূল আবহাওয়া আর রোগবালাই কম থাকায় হাসি ফুটেছে এ অঞ্চলের কৃষকদের মুখে। পাইকারি ও খুচরা বাজারে মিলছে ভালো দাম। ১২-১৩ কানি জমিনে আগাম এসে গেছে, আর ৭ কানির মতো আছে, পরে আসবে। আমরা এখন পাঠিয়ে আসতে আছে, বিক্রির একটা আশাবাদী। অনেক ভালো হয়েছে, কৃষক যারা আসলে বেচছে তো ওরা লাভই বেচছে, আমিও আশাবাদী, তো আমি লাভে বেচবো। আমরা ভালোই মালের দাম পাইতেছি। তারপর মনে করেন কোনো চান্দা ভান্দা নাই। সব যদি হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা কেজি, যদি ৬০ থেকে ৭০ টাকা কেজি হয়, এই রেটে আমরা বিক্রি করি। কৃষি বিভাগের তথ্য বলছে এই জেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়েও ৭,০০০ হেক্টর বেশি জমিতে তরমুজ আবাদ হয়েছে, যার বাজার ৩,০০০ কোটি টাকা। তরমুজের মূল্য মানে এটা তো পটুয়াখালী জেলায় আমরা আশা করছি যে ৩ থেকে ৩.৫ টাকার ৩ থেকে ৩.৫ কোটি টাকার তরমুজ পটুয়াখালী জেলা থেকে উৎপাদিত হবে। তবে বিপরীত চিত্র পাশের জেলা বরগুনা ও ঝালকাঠিতে। বরগুনায় এবার গত মৌসুমের চেয়ে প্রায় ১,০০০ হেক্টর বেশি জমিতে তরমুজের আবাদ হয়। তবে কৃষকের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। কালবৈশাখী ও বৃষ্টির পানিতে পচে নষ্ট হচ্ছে তরমুজ। তার উপর আপদ হিসেবে দেখা দিয়েছে জ্বালানি তেল ও পরিবহন সংকট। পতঙ্গা তরমুজ পচে দিতে আছে, কৃষক মানুষ কানতে আছে। ব্যাপক পরিমাণে ক্ষতি হইতে আছে, যে তরমুজগুলো নিচ থেকে পচা ধরছে। আমরা যে তরমুজগুলো বিক্রি করব, এক গাড়ি পাচ্ছি না, দ্বিতীয় আমাদের ক্রেতা বলতে নাই। একই চিত্র ঝালকাঠির রাজাপুর ও নলসিটির চলাঞ্চলেও। আবাদের শুরুতে সার ও ওষুধের সংকট কাটিয়ে উঠলেও এখন ডিজেল সংকটে সেচ দেয়া নিয়ে বিপাকে কৃষকরা। পানি ফুনি দিতে পারি না, সাথে আর তেল তুলা পাই না, এত আমাদের পিছনে আছি। এখানে যা আইসি এখনো পানি কেজি দিলে ফলটা টিকবে, যদি মেঘ বৃষ্টি না হয়। আমাদের সমস্যা হয়েছে যখন এই সময় বগর পানি দিতে পারতেছি না। পানি দিতে হলে তো তেলের প্রয়োজন, কিন্তু আমরা তেলটা ঠিক মতন পাইতেছি না। কৃষকের দাবি সরকার যেন এই প্রাকৃতিক ও কৃত্রিম সংকটে তাদের পাশে দাঁড়ায়। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন। একীভূত প্রক্রিয়ায় থাকা ইসলামী ধারার ৫ ব্যাংক আবারও আগের মালিকদের কাছে ফিরতে পারবে। এক্ষেত্রে কিছু শর্ত ও অঙ্গীকারনামা পরিপালন করতে হবে। ব্যাংক রেগুলেশন অধ্যাদেশে এমন সুযোগ রেখে তা বিল আকারে পাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, একীভূত ব্যাংক পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংক ও সরকার এ পর্যন্ত যে অর্থ দিয়েছে তার ৭.৫% পরিশোধ করে আগের মালিকরা এর নিয়ন্ত্রণ নিতে পারবেন। বিলের ১৮ ক ধারায় বলা হয়েছে, আপাতত বলবৎ অন্য কোনো আইন কিংবা এ আইনের অন্যান্য বিধানে যা কিছু থাকুক না কেন, ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ ২০২৫-এর আওতায় তালিকাভুক্ত হওয়ার আগে শেয়ার ধারক অথবা শেয়ার ধারকরা অথবা বাংলাদেশ ব্যাংক উপযুক্ত বিবেচিত ব্যক্তি ওই ব্যাংকের শেয়ার সম্পদ দায় পুনঃধারণ বা ধারণ করার জন্য রেগুলেশন কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করতে পারবে। তবে শেয়ার পুনঃধারণের আবেদন করার ক্ষেত্রে একটি পৃথক অঙ্গীকারনামা দিতে হবে। ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ ২০২৫-এর আলোকে গত বছর নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণাধীন শরিয়া ভিত্তিক এক্সিম ব্যাংক এবং এস আলমের নিয়ন্ত্রণাধীন সোশ্যাল ইসলামী ব্যাংক, ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূতকরণ করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। আন্তর্জাতিক ফার্ম দিয়ে অডিট সহ বিভিন্ন পর্যায়ে শেষে এ সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন ৩৫,০০০ কোটি টাকা। কাটছেই না জ্বালানি তেলের সংকট। পাম্পগুলোতে এখনও দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো মিলছে না অকটেন কিংবা পেট্রোল। অন্যদিকে একটি চক্র বিভিন্ন পরিচয়ে সিরিয়াল ছাড়াই তেল নিচ্ছে। এতে চরম ক্ষুব্ধ সাধারণ চালকরা। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। আমার বাসায় কলোনিতে আমি 4 দিন আগে তেল নিয়ে গেছি, আজকে আসি। যদি না কালকে আসি নাই, আসেন মানে। আচ্ছা দাঁড়ান, কালকে আসেন না, এখানে সিরিয়াল আছেন, আপনি সিরিয়াল দিবেন না? জি। আর তাহলে আমি এখানে কেন এগুলোই করতেছেন?
অনেকে আসে তো আচ্ছা ঠিক আছে সিরিয়ালি নিচ্ছি। একটি চক্র যারা নীলক্ষেতের এই পাম্পে প্রতিদিন সিরিয়াল ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও বিভিন্ন পরিচয়ে জ্বালানি তেল নিতে আসে। যেহেতু পাম্পটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম কাছে, তাই পাম্প কর্তৃপক্ষ তাদের আটকাতে পারে না। তাদের জন্য বিভিন্ন সমস্যায় পড়তে হয় পাম্প মালিককে। উনি মূলত দোকানদার ওই স্টিকার লাগানো ঢাকা ইউনিভার্সিটির, এটাই দাপট। সিরিয়াল ছাড়াই তো, উনিও সিরিয়াল ছাড়া। পাম্পটা ওপেনিং করার লগে লগে ওনারা কিছু সংখ্যক লোক আছে যে পাত পাইতে থাকে। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দাবি করলেও ধরা পড়ার পর প্রকাশ করেন আসল পরিচয়। ঢাকা ইউনিভার্সিটি প্রেসে গেঞ্জি পড়তে পারবো না কেন? এটা গাড়ি রাখা আছে, আমি এখানে নাই, চলেন অফিসে চলেন, অফিসে চলেন, গাড়ি অফিসে আছে। তপ্ত রোদে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের চোখে যখন ক্লান্তির ছাপ, ঠিক তখনই সেই দীর্ঘ সারি ভেঙে তেল দিতে বাধ্য করেন তারা। জ্বালানি তেল সরবরাহ সংকটে রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন। চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় চালকরা ভোর থেকেই দীর্ঘ অপেক্ষার পর তেল নিচ্ছেন, যা চরম ভোগান্তির সৃষ্টি করেছে। আমরা সকাল 6টা সোয়া 6টা থেকে আইসা দাঁড়ায় থাকি, 500 টাকার বেশি তেল দেয় না ভাই, কিভাবে চলবো বলেন? আমাদের ক্লাস থাকে, পরীক্ষা থাকে। সিরিয়াল হচ্ছে গতকালকে দেখছি আজিমপুর চলে গেছে, এই জন্য আজকে তাড়াতাড়ি আসছে। সরকার এবং বিপিসি বারবার দাবি করছে দেশে তেলের কোনো ঘাটতি নেই, তবে পাম্পগুলোর বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। কবে এই ভোগান্তির অবসান হবে সেই প্রশ্ন এখন সবার। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। জ্বালানি সংকটের কারণে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বড় ধরনের হোঁচট খাবে বলে আশঙ্কা করছে বিশ্বব্যাংক। সংস্থাটির প্রেসিডেন্ট অজয় বাঙা রয়টার্সকে বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বিশ্বের সব দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। বৈশ্বিক অর্থনীতির সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে 3 থেকে 4 মাস লাগতে পারে, আর বৈশ্বিক গড় প্রবৃদ্ধি কমতে পারে 0.4% পর্যন্ত। এক্ষেত্রে সবচেয়ে বেশি চাপে পড়বে উদীয়মান অর্থনীতির দেশগুলো, এমন পূর্বাভাস দিয়েছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙা। We've already had some damage to energy infrastructure. The Qatar gas field, which produces a large part of Qatar's gas, has got damage to the extent of, I think, 17% of its output, and people are saying 3 to 5 years to get it fixed. So that's one impact. The baseline is kind of, look, the peace holds, but it takes 3 to 4 months for things to begin to come back to normal in terms of supply disruptions, longer for some of the energy infrastructure. And that leads to, a drop in growth rates around the world of about 0.2, 0.3%, maybe 0.4 in the emerging markets. এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 1028 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 56,924 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 141 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 25,893 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 12 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,989 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,986 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 20 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 918 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 77,550 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 17 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,506 পয়েন্টে। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে মে 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 571 সেন্টস, যা গত দিনের চেয়ে 3.50 সেন্টস কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। মে 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 75.33 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.01 সেন্টস বেশি। বিশ্ববাজারে কমেছে চিনির দাম। মে 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 13.89 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 1.22 সেন্টস কম। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। মে 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 67.02 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.60 সেন্টস কম।
এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 30 পয়সা, বিক্রি করছে 123 টাকা 30 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 163 টাকা 14 পয়সা আর বিক্রয় মূল্য 170 টাকা 28 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 142 টাকা 72 পয়সা, বিক্রয় মূল্য 148 টাকা 81 পয়সা। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সা আর বিক্রি হচ্ছে 80 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 87 টাকা 93 পয়সায়, বিক্রি করছে 90 টাকা 94 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 24 পয়সা এবং বিক্রি হচ্ছে 1 টাকা 41 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 48 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 25 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 30 টাকা 65 পয়সায় আর আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 31 টাকা 60 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21শে বিজনেসের নিয়মিত সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21এর সঙ্গেই থাকুন।